ডিভোর্সের ৫ মাস পর মারুফ অনন্যাকে বিয়ে করেছে। হঠাৎ খবরটা পেয়ে কিছুক্ষণের জন্য রাইসা বাকরুদ্ধ। নিজেকে সে বোঝালো এটাই হয়তো হওয়ার ছিল। এই ৫ মাসে কোনো দিন মারুফ একবারের জন্য রাইসার কাছে ক্ষমা চায়নি। ভাবলে সে অবাকই হয়, এরকম একটা মানুষের সাথে কিভাবে এতদিন সে সংসার করলো। বিয়ের আগেও তাকে অসম্ভব ভালোবেসেছে রাইসা, সে ভালোবাসার যোগ্য ছিল না মারুফ। এসব ভাবলে নিজের প্রতি মাঝে মাঝে ওর ভীষণ রাগ হয়। মানুষ চোখের পলকেই বদলায়, কথাটা আজকাল ওর খুবই বিশ্বাস করতে ইচ্ছে করে। কোনো দিন মারুফের সঙ্গে দেখা হলে সে জিজ্ঞেস করবে মারুফকে তার মাঝে কিসের কমতি ছিল, তার ভালোবাসায় কি কোনো ঘাটতি ছিল, ঠিক কিসের নেশায় অনন্যার প্রতি আবিষ্ট হলো মারুফ। খুবই জানতে ইচ্ছে করছে রাইসার। সারাদিন অফিস করে রাইসা ক্লান্ত। অফিস থেকে বের হয়ে এসে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে লাগলো। মনটা ভয়ঙ্কর বিক্ষিপ্ত হয়ে আছে। গত ৫ মাসে সে মারুফকে নিয়ে খুব একটা ভাবেনি। কোনো স্মৃতি মনে পড়ে গেলেও সেটাকে মন থেকে তাড়ানোর চেষ্টা করেছে। সে জানে অতীতকে আঁকড়ে ধরে কখনো বাঁচা যায় না। কিন্তু আজকে ওর বিয়ের খবর শুনে মেজাজটা ভয়ঙ্কর খারাপ হয়ে গেছে। না, মারুফের উপর রাগ নয়, নিজের উপরে রাইসার রাগ হচ্ছে। এরকম একটা কাপুরুষকে সে কী দেখে বিশ্বাস করেছিল। ডিভোর্সের পর যার মাঝে বিন্দু মাত্র অনুশোচনা নেই, রাইসা চলে আসার পর মুহূর্ত থেকে সে নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠতে পারে। ৫ মাস পর বিয়ে করাটা তো আর তার জন্য অনেক বেশি। আরও আগে বিয়ে করলেও তাতে অবাক হওয়ার কিছুই ছিল না। আর ইউ ওকে? ফার্স্ট থেকে কেউ একজন প্রশ্নটা করলো। রাইসা তার দিকে না তাকিয়ে উত্তর দিল, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি তো আপনি ঠিক নেই। কথাটা কানে আসতে আসতে রাইসা বুঝতে পারলো যে রাস্তায় সে ডলে পড়ে যাচ্ছে। সেই মানুষটা হাত বাড়িয়ে রাইসাকে ধরল। তারপর পাশের একটা মার্কেটের সিঁড়িতে বসালো রাইসাকে। কয়েক সেকেন্ড পর রাইসার সম্মিত ফিরলে মানুষটাকে বলল, ধন্যবাদ, আমার মাথাটা একটু ঘুরে উঠেছিল। ইটস ওকে, কোনো সমস্যা নেই। বাসা কোথায় আপনার? এই তো সামনেই, সি ব্লক। বাসায় যেতে পারবেন তো? জি পারবো। আপনাকে এখনও খুব অসুস্থ মনে হচ্ছে। কথাটা বলেই লোকটা ছুটে গেল কোথায় যেন। রাইসা নিজের হাতে ভর দিয়ে চোখ বন্ধ করে আসে। হঠাৎ করে পৃথিবীটা কেমন যেন দুলে উঠেছিল। সে বুঝে উঠতে পারল না তার প্যানিক অ্যাটাক হয়েছে কিনা। এভাবে কখনো সে রাস্তার মধ্যে পড়ে যায়নি। ওহো, পরক্ষণে মনে পড়ল, সে তো পড়ার আগেই কেউ একজন তাকে ধরে ফেলেছে। রাইসা মনে মনে তাকে ধন্যবাদ দিয়ে চোখ বন্ধ করে রইল। ভাবছে একটা রিকশা নিয়ে বাসায় চলে যাবে, আর নয়তো বাবাকে একটা কল দিয়ে এখানে আসতে বলবে। ঠিক কোনটা করলে ভালো হবে সে বুঝতে পারছে না। দুহাত দিয়ে মাথাটা চেপে ধরল সে। এমন সময় তার হাতের সঙ্গে ঠান্ডা পানির বোতল ছোঁয়ালো কেউ একজন। তার কণ্ঠ শোনা গেল, পানিটা খেয়ে নিন, আর আপনি মুখটা ধুয়ে ফেলুন, ফ্রেশ লাগবে। পানির বোতল হাতে নিতে নিতে রাইসা বুঝতে পারলো এই ব্যক্তিটাই তাকে পড়ে যাওয়ার সময় ধরে ফেলেছিল। রাইসা চোখ তুলে তার দিকে তাকালো। সঙ্গে সঙ্গে ভীষণ অবাক হলো রাইসা। আরে এটা তো সেই মানুষটা। একদিন হঠাৎ সিনেমা হলে অনন্য ও মারুফকে একসাথে দেখার পর প্রচণ্ড রাগে রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে রাইসা পড়ে যাচ্ছিল। সেদিনও এই মানুষটা ওর হাত ধরে আটকে ছিল ওকে। পরের দিন ওর ব্যাগটাও নিরাপদে ওর অফিসে ফেরত দিয়ে এসেছিল। নাকি ওর কোনো ভ্রম হচ্ছে? যেহেতু সব কিছু দুলছে, এটা হয়তো চোখের ভুল হতে পারে। রাইসা মাথাটা জাড়া দিয়ে বলল, আপনি? পানি খেয়ে আপনি একটু মুখটা ধুয়ে ফেলুন প্লিজ। ফার্মেসিতে যাবেন? পাশে তো ফার্মেসি আছে, ওখানে ডাক্তার পাওয়া যেতে পারে। কি মনে হচ্ছে আপনার? ডাক্তার দেখাতে হবে কি? রাইসা চোখ পিটপিট করে ওনার দিকে তাকিয়ে আছে। ওর ঠোঁটের কোণে ফুটে উঠেছে হাসি। লোকটা আশ্চর্য হয়ে বলল, আপনি হাসছেন কেন? আর ইউ ওকে? ইয়া, আই এম ওকে। কী হয়েছে বলুন তো আমাকে। রাইসা কথা বলতে যাচ্ছিল, তখনই সে বাধা দিয়ে বলল, থাক, বলতে হবে না, আপনি আগে মুখ ধুয়ে নিন, তারপরে পানি খান। রাইসা পানির বোতলের মুখ খোলার সময় দেখলো মুখটা উনি আগেই খুলে দিয়েছে। সে আরেকবার লোকটার দিকে তাকালো। অনেক দায়িত্বশীল মানুষ বলে মনে হচ্ছে। মুখ ধুয়ে নিল রাইসা। লোকটা বলল, এখন কি একটু ভালো লাগছে? হ্যাঁ। হাঁটতে পারবেন? হ্যাঁ পারবো। পাশে একটা জুসের দোকান আছে, আমার মনে হয় একটা ঠান্ডা ঠান্ডা জুস খেলে আপনার অনেকটাই ভালো লাগবে। যেতে পারবেন তো? রাইসা মুচকি হাসি দিয়ে বলল, অবশ্যই পারবো। আপনি কি আমাকে অসুস্থ মানুষ ভেবেছেন? আই এম ওকে, জাস্ট একটা প্যানিক অ্যাটাক হয়েছিল। এখন কি সেটা কেটে গিয়েছে? কি? এই যে আপনার প্যানিক অ্যাটাক, ওটা কি কেটে গেছে? আপনি বললে আমরা একটা হসপিটালে যেতেই পারি। রাইসা আবারও পিক করে হেসে ফেলল। লোকটা আশ্চর্য হয়ে বলল, এ কি, আপনি বারবার হাসছেন কেন বলুন তো? আমি কি হাসির মতো কোনো কথা বলেছি? রাইসা হাসি বন্ধ করে বলল, মনে হচ্ছে একটা সিনেমার ক্যারেক্টারের ভিতর আমি ঢুকে গেছি। লোকটা খানিকটা বিব্রত হলো। বলল, আমি আপনাকে নিয়ে রীতিমতো টেনশনে পড়ে গিয়েছিলাম, আর আপনি কিনা মজা করছেন। না রে বাবা,
আসলে আমি প্যানিক অ্যাটাক করেছিলাম, এজন্যই আমি মজা করছি না। মজা পাচ্ছি কারণ পরপর 2 দিন আমি রাস্তায় পড়ে যাচ্ছি এবং সেই মুহূর্তে আপনি আমাকে ধরে ফেলেছেন। বিষয়টা কেমন যেন কাকতালীয় না? সাধারণত সিনেমা অথবা সিরিজের ভিতরে এরকমটা হয়ে থাকে। নায়িকা পড়ে যাচ্ছে, তখন নায়ক এসে তাকে ধরে ফেলেছে। সরি, আমি আপনাকে 2 দিন কখন ধরলাম? এর আগে কখনো আপনার সাথে আমার দেখা হয়নি। আপনি কি ভুলে গেছেন? একদিন সিনেপ্লেক্সের সামনে আমি পড়ে যাচ্ছিলাম। আমার ব্যাগটা আপনি পেয়েছিলেন। পরদিন অফিসে এসে আপনি আমাকে ব্যাগটা ফেরত দিয়েছিলেন। ওহ মাই গড! আপনি সেই জন? মাথায় হাত দিয়ে আশ্চর্য হয়ে গেলেন ভদ্রলোক। তারপর বলল, সিরিয়াসলি? আমি আপনাকে চিনতেই পারিনি। আপনি একদম অন্যরকম হয়ে গেছেন। কীরকম? মানে আগের থেকে অনেক বেশি সুন্দর, স্মার্ট। লোকটা থামল। তারপর বলল, থাক, ওসব বললে আপনি আবার ভাববেন আমি ফ্লার্ট করছি। যাই হোক, আপনি কি এখন ভালো বোধ করছেন? হ্যাঁ, অনেকটা ভালো লাগছে। কোথায় জুসের দোকান আছে বলছিলেন? রাইসা উঠে দাঁড়ালো, এগিয়ে গেল জুসের দোকানটার দিকে। যেতে যেতে ভদ্রলোক বলল, সরি, আমার কথায় কিছু মনে করবেন না। আপনি প্রশ্ন করলেন তাই আমিও উত্তর দিলাম। আপনি তো আমার প্রশ্নের আনসার দেননি। ওই তো বললাম, এ ধরনের কথা বলে মেয়েরা মনে করে ছেলেরা ফ্লার্ট করছে। আর রাইসা হেসে বলল, ইটস ওকে। তবে মনে মনে ভীষণ খুশি হয়ে গেল রাইসা। এই ধরনের কমপ্লিমেন্ট ওর ভীষণ জরুরি ছিল। এই 5 মাসে সে নিজেকে অনেক বেশি বদলে ফেলেছে। স্কিন কেয়ার করেছে, ডায়েট কন্ট্রোল করেছে, তার প্যাশনেও এনেছে অভাবনীয় পরিবর্তন। তাই তাকে চিনতে না পারাটাই হয়তো স্বাভাবিক। এই বিষয়টা রাইসাকেও অনেক আনন্দিত করলো। এই কারণে ওর ভিতরে দুঃখগুলো যেন খানিকটা হালকা হয়ে গেল। জুসের ছোট্ট একটা দোকান। দোকানের ভিতরে কয়েকটা টুল দেওয়া হয়েছে। একটা টুল ফাঁকা ছিল, সেটাতে রাইসাকে বসতে বলল ভদ্রলোক। আর রাইসা বলল, থাক, সমস্যা নেই, বসতে হবে না, এত ভদ্রতা করার দরকার নেই। আপনি অনেক চিক, আপনি বসুন। আমি মোটেও সিক নই। ঠিক আছে, আপনি সুস্থ, তারপরেও বসুন। রাইসার কোনো কথা বলল না, একটা টুলের উপর বসে পড়ল। কিন্তু লোকটা দাঁড়িয়ে আছে আর সে বসেছে, বিষয়টা তোর কেমন যেন অস্বস্তি হচ্ছিল। তারপর নিজে দাঁড়িয়ে পড়ল, বলল, চলুন আমরা বাহিরে গিয়ে দাঁড়াই, এখানে দম বন্ধ লাগছে। দোকানের বাহিরে রাস্তার পাশে এসে দাঁড়ালো ওরা। আশেপাশে অনেকেই দাঁড়িয়ে জুস খাচ্ছে। মানুষের ব্যস্ত এবং আনন্দময় জীবন দেখতে রাইসার খুব ভালোই লাগে। ভদ্রলোক মেনুটা রাইসার দিকে এগিয়ে দিয়ে কোনটা খাবে পছন্দ করতে বলল। রাইসা বলল, যে কোনো একটা দিয়ে দিন। আপনি নিজে পছন্দ করুন। ওকে, তাহলে মিন্ট লেমনেড। ভদ্রলোক মেনুটা নিয়ে দোকানের সামনে রেখে দিয়ে বলল, 2টা মিন্ট লেমনেড। তারপর নির্দ্বিধায় এসে রাইসার সামনে দাঁড়ালো। কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর রাইসা বলল, আজকেও আপনার সাথে আমার দেখা হয়ে ভালোই হলো। আপনি আমার কাছ থেকে একটা ধন্যবাদ পাওনা ছিলেন। আরে সেই কথা আপনার মনে আছে এখনও? আপনি ওই দিন ধন্যবাদ না নিয়েই চলে গিয়েছিলেন। এই ঘটনাকে সিনেমাটিক বলে মনে হওয়ার এটাও একটা কারণ। দেখা যায় হিরো বা হিরোইন ধন্যবাদ না দিয়েও চলে যায়। ভদ্রলোক এবার হেসে ফেলল। হাসতে হাসতে বলল, আপনি অনেক মজার মানুষ তো। এরকম অসুস্থ শরীরও আপনি একের পর এক মজা করেই যাচ্ছেন। এটা ভালো। হ্যাঁ, এটা অবশ্যই ভালো। এখন আমাকে দেখে খুবই স্বাভাবিক মনে হচ্ছে কি? একদম ওকে। একটু আগে আপনি সেন্সলেস হয়ে যাচ্ছিলেন, আর এখন মনেই হচ্ছে না? আপনি ওই দিনের ভদ্রলোক হওয়ার কারণে এটা আরও বেশি করে সম্ভব হয়েছে। আপনাকে দেখার পর আমার নার্ভ আবারও কাজ করা শুরু করেছে। মনে হচ্ছিল যে আপনাকে একটা ধন্যবাদ দিতেই হবে, বা এই বিষয়টা একটা মজার বিষয় হয়ে গেছে, সেটা আপনাকে জানাতে হবে। এই কারণে আমি আরও বেশি তাড়াতাড়ি রিকভার করতে পেরেছি। যাক, শুনে ধন্য হলাম। জুস রেডি হতে ভদ্রলোক নিজে গিয়ে নিয়ে আসলো। একটা লেমনেড এগিয়ে দিল রাইসার দিকে। রাইসা সেটা নিয়ে বলল, ধন্যবাদ স্বরূপ বিল কিন্তু আমি দিব। ধন্যবাদের সাথে বিলের কোনো সম্পর্ক নেই। এখানে জুসের পে ফার্স্ট সিস্টেম। সে কি, আবার আপনি পাওনা থেকে গেলেন? ভালোই তো হবে। এই পাওনা পরিশোধের জন্য আবারও কোনো একদিন আমাদের কোইন্সিডেন্টলি দেখা হয়ে যাবে। আশা করি আমি আবারও আপনাকে কোনো পড়ে যাওয়া থেকে আটকাতে পারবো। রাইসা হেসে উঠল, হু হু করে হাসতে লাগলো। সারাদিনের বিক্ষিপ্ততা শেষে এই সুন্দর একটা হাসির পর ওর ভিতরটা অনেক ফুরফুরে হয়ে যায়। ভদ্রলোক বলল, এটা যে সিনেমা নয়, আপনি কি বুঝতে পেরেছেন? সিনেমায় সাধারণত নায়িকারা বলে, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কিংবা কখনো বলে, আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই। অথচ আপনি খুব সুন্দর ভাষায় আমাকে ধন্যবাদ দিলেন। আবারও উচ্চ শব্দে হেসে উঠল রাইসা। হাসতে হাসতে বলল, ওকে, অ্যাগেন থ্যাঙ্কস ফর দ্য জুস। লোকটা বলল, আরেকটা থ্যাঙ্কস বাকি রয়ে গেছে। কি সেটা? থ্যাঙ্কস ফর দ্য পানি। উচ্চ শব্দে হেসে উঠল রাইসা। এবার সে এত জোরে হাসলো যে আশেপাশের অনেকে ওর দিকে তাকালো। তারপর রাইসা বলল, বাট আমি আপনাকে এর চাইতে বড় কিছুর জন্য ধন্যবাদ দিতে চাচ্ছি।
যেমন এর চেয়ে বড় কি আর এমন কাজ করেছি আমি? আমাকে হাসিয়েছেন। এই যে সারাদিনের এত স্ট্রেসের পর আমি এভাবে হাসতে পেরেছি, এটা এখন পর্যন্ত আপনার সবথেকে মহান কাজ। এই মহান কাজের জন্য আপনি বড়সড় ধন্যবাদ প্রাপ্য। ওয়েলকাম। আপনার সমস্ত বড় বড় ধন্যবাদ সাদরে গ্রহণ করা হলো। আর রাইসা মুচকি হেসে একটানে লেমনেড শেষ করলো। ভদ্রলোক বলল, এখন আশা করি ঠিকঠাক বাসায় যেতে পারবেন। আমিও সেটাই আশা করছি। তাহলে একটা রিক্সা ডাকি? আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। পরিচিত আর কোথায় হলাম? কেউ কারো নাম ধাম কিছুই জানি না। পরে যদি কোনোদিন দেখা হয় সেদিন না হয় জেনে নিব। ওকে। এই পৃথিবীতে মাঝে মাঝে কত আশ্চর্যজনকভাবে আমাদের অনেকের সাথে অনেকে দেখা হয়ে যায়, পরিচয় হয়, আবার হারিয়েও যায়। একজাক্টলি। হারিয়ে গেলে গেলাম, কিন্তু কোনো একদিন যদি আবারও দেখা হয় খুব একটা আশ্চর্য হব না। পৃথিবীটা অনেক ছোট, ঘুরে ফিরে আমাদের সঙ্গে আবারও দেখা হয়। এটা সত্যি বললেন কিনা আমি জানি না, তবে আমার মনে হচ্ছে আর কোনোদিনও আমাদের দেখা হবে না। তবে গতবার আপনি ধন্যবাদ না নিয়ে চলে গিয়েছিলেন বলে আমার বারবার মনে হচ্ছিল আপনাকে একটা ধন্যবাদ দিতে পারলে ভালো লাগতো। এবার দিয়ে ফেলেছি, তাই পরের বার আর কখনো দেখা হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, এই সুন্দর পৃথিবীতে ভালো থাকবেন, নিজের জন্য নিজেকে সাবধানে রাখবেন। রাস্তাঘাটে হুটহাট পড়েছে যেন যেতে না হয়, ততটুকু পরিমাণে নিজেকে যত্ন রাখবেন। থ্যাঙ্কস। আর থ্যাঙ্কস বলতে হবে না, আপনি রিক্সাটাতে উঠুন। রাসেল রিকশায় উঠে হাসি মুখে বলল, ভালো থাকবেন। ইনশাল্লাহ আমি আমাকে আরও যত্নে রাখবো, যতটা যত্নে রাখলে রাস্তাঘাটে পড়ে যেতে না হয়। ভদ্রলোক আবারও হাসল। ওনার হাসিটা চমৎকার। হাসির মাঝে কোনো কাদা নেই, কোনো জড়তা নেই। এমন হাসি বোধহয় শুধু ভালো মানুষই হাসতে পারে। ছেলেটার নামটা জানা হয়নি, এমনকি তার সম্পর্কে তেমন কিছুই জানে না রাইসা। শুধু এইটুকু জানে, জঞ্জালে ভরা এই শহরে সে একটা শুদ্ধ মনের মানুষ। রিকশায় করে বাসায় ফিরতে ফিরতে এই শুদ্ধ মানুষটার প্রতি এক ধরনের কৃতজ্ঞতা বোধ জেগে উঠেছিল রাইসার। এই পৃথিবীতে যেমন প্রতারক বেঈমান আছে, তেমনি আছে ভালো মানুষ। এজন্যই বোধহয় লোকে বলে, ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা টিকে আছে। আগের চাকরিটা ছেড়ে একটা নতুন চাকরিতে জয়েন করেছে রাইসা। এটাতে এটাতে স্যালারি মোটামুটি ভালো। নিজের সমস্ত খরচ শেষে বাবা মায়ের জন্য কিছু করার সুযোগ পায়। প্রথম কয়েকটা দিন নতুন অফিসে মানিয়ে নিতে একটু সমস্যা হলেও ধীরে ধীরে সেটা কাটিয়ে উঠতে লাগলো। অফিস শেষে ক্লান্ত শরীরে বাসায় ফিরে কিছুক্ষণ মা বাবার সাথে আড্ডা দেয়। তারপর নিজের রুমে এসে শুয়ে পড়ে। কখনো কখনো ঘুম আসা পর্যন্ত বই পড়তে থাকে। বেশিরভাগ সময় অবসরে ইউটিউবে ঢুকে ফ্যাশন সম্পর্কে স্টাডি করে। আগের চাইতেও সে অনেক ফ্যাশন সচেতন হয়ে উঠেছে। ভেতরে যেই তাকে এনে দিয়েছে সীমাহীন আত্মবিশ্বাস। আজকে হঠাৎই ও সে শুদ্ধ মানুষের কথা মনে পড়ে গেল। লোকটা বলেছিল রাইসা নাকি অনেক বদলে গেছে। আয়নার সামনে এসে দাঁড়ালো রাইসা, নিজেকে দেখলো। সত্যি কোনো পরিবর্তন এসেছে কিনা বুঝতে চেষ্টা করলো। একসময় মনে হলো এরকম কনফিডেন্ট একটা রাইসাকেই তো সে সারা জীবন দেখতে চেয়েছে। পরিপাটি, স্মার্ট, হাসি খুশি, স্বাবলম্বী রাইসা। নিজেকে নিয়ে এখন ওর কোনো আফসোস নেই। আফসোস হবে মারুফের। মারুফের আফসোস হওয়ার মতো করেই সে নিজেকে তৈরি করেছে। অবশ্যই পরিবর্তন মারুফের জন্য নয়। মানুষ যখন একটা সময় এসে বুঝতে পারে নিজের পরিবর্তন জরুরি, তখনই সে বদলাতে থাকে। পরিস্থিতি হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক। পরিস্থিতির মতো এত সুন্দর করে কেউই শিক্ষা দিতে পারে না। রাইসা অনলাইনে কিছু জামা কাপড় অর্ডার করে দিয়ে ফেলল। নিজের ইনকাম দিয়ে ইচ্ছা মতো সে এখন শপিং করে। ভালোই লাগে তার। আজকে ভাবছে পার্সেল চলে এলে মাকে একটা ড্রেস গিফট করবে। কয়েকদিন আগে বাসায় ওর খালা বেড়াতে এসেছিল। খালার জন্য নিজেই সে বাজার করে এনেছে। এমনকি খালাকেও খুব দামি একটা জামা গিফট করেছে সে। ছোট ছোট এই কাজগুলোর মধ্যে সে এত আনন্দ, সেটা আগে কখনো টের পায়নি সে। সত্যি বলতে নিজে উপার্জন না করলে এই আনন্দ কখনোই অনুভব করা যায় না। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। রাইসা একদিন সন্ধ্যায় কাঁচা বাজারে মুরগি কিনতে এসেছে। এমন সময় সেই শুদ্ধ মানুষটার সঙ্গে দেখা। প্রথমে কয়েক সেকেন্ড একে অপরের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছিল। প্রথমে কথা বলে ভদ্রলোক নিচে, শেষ পর্যন্ত আমাদের দেখা হলো কি না মুরগি কিনতে এসে। রাইসা হাসতে হাসতে বলল, তাও ভালো, আজকে আবার পড়ে যাওয়ার মতো অবস্থা হয়নি। এর চেয়ে সুস্থভাবে মুরগি কেনা অনেক ভালো। ভদ্রলোক মিটিমিটি হাসছিল। যদিও রাইসা ভেবেছিল একটা ছোট সাইজের মুরগি কিনবে, কিন্তু ওনার সামনে ছোট সাইজের মুরগি কিনতে রাইসা ইতস্ত বোধ করলো। মোটামুটি একটা বড় সাইজের মুরগি নিয়ে ফেললো সে। অন্যদিকে ভদ্রলোক নিঃসংকোচে দোকানদারকে বলল, সব থেকে ছোট সাইজের মুরগি কোনটা? আমাকে ওইটা দিন। রাইসা ভিতরে ভিতরে খানিকটা আশ্চর্য হলো। তারপরে নিজেকে মনে হলো, আহারে আমি কত বোকা, ইমেজ ধরে রাখতে বিশাল সাইজের একটা মুরগি নিয়ে ফেললাম। অথচ যার সামনে ইমেজ ধরার কথা ভাবছি সে কত সরল আর ভালো মনের মানুষ। তার সামনে এসবের কোনো পরোয়া না করলেও চলতো। দোকানদার মুরগি নিয়ে কাটতে আরম্ভ করলো।
এমন সময় ভদ্রলোক বলল, আসলে ব্যাচেলর থাকি তো, বেশি বড় মুরগির দরকার হয় না, এটাই আমার জন্য যথেষ্ট বড় হয়ে গেল। কথাটা আর একটু আগে বললেই তো আমার এখান থেকে কিছুটা মুরগির ভাগ দিয়ে দিতাম, আমার সাইজটা অনেক বড় হয়ে গেল। ভদ্রলোক মুচকি হেসে বলল, থাক বাবা, শেষ পর্যন্ত মুরগিটার আমাদের ভাগাভাগি করার দরকার নেই। ভাগ করার ইচ্ছে থাকলে একদিন বাসায় দাওয়াত দিয়েন, অবশ্য তাতে যদি আপনার হাজব্যান্ড কিছু মনে না করে। রাইসা আচমকাই গম্ভীর হয়ে গেল। শুকনো মুখে বলল, সরি, আমি বাবা মায়ের সঙ্গে থাকি, আমার কোনো হাজব্যান্ড নেই। সত্যি? আপনার মতো সুন্দরী একজন মেয়ে যে কিনা নিজে প্রতিষ্ঠিত, সে এখনও বিয়ে করে লাইফ সেটেল করেনি, এটা কিভাবে বিশ্বাস করি বলুন তো? বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। ঠিক আছে, বিশ্বাস করলাম। তারপরও আপনাকে মুরগি কিনতে দেখছিলাম তো, এই জন্যই ভাবলাম হয়তো সংসারের জন্যই কিনছেন। সংসারের জন্যই তো, মা বাবার সঙ্গে থাকি বলে ওটা কি সংসার নয়? প্রায় আমি বাসার জন্য বাজার করে নিয়ে যাই। খুবই ভালো। উভয়ের মুরগি প্যাকেট করা হয়ে গেলে যে যার ব্যাগে নিয়ে চলে যেতে উদ্যত হলো। লোকটা বলল, এবার আমাদের দেখা হয়ে যাওয়াটা খুবই অপ্রত্যাশিত ছিল, তাই না? আগের দুইবারও খুবই অপ্রত্যাশিত ছিল আমাদের জন্য। যেহেতু আবারও দেখা হয়ে গেল, সেহেতু আপনার মুরগি খাওয়ার জন্য আমি কিন্তু দাওয়াত প্রাপ্য হয়ে গেলাম। শিওর, চলুন আমাদের বাসায়। আজকে কিভাবে হয়? আজকে তো আমিও মুরগি কিনেছি, অন্য কোনো দিন দাওয়াত নিব। এনি টাইম। সি ব্লকে 32 নাম্বার বাসা, ফ্ল্যাট 4B। ঠিকানায় হুটহাট হাজির হয়ে যাওয়াটাও ভুল। আগে থেকে বলে না গেলে আপনি মুরগি রান্না করবেন কখন? বাসায় তো আমার মা রান্না করেন, আমি তো রান্না করি না। আপনাকে আমার মায়ের হাতে রান্নাই খাওয়াবো। ঠিক আছে, যদি রিজিকে থাকে খাওয়া হবে। আপনার ফেসবুক আইডিটা শেয়ার করতে পারেন, যদি আপত্তি না থাকে। আমি টেক্সট পাঠাবো দাওয়াত কবে নিচ্ছি সেটা বলার জন্য। খানিকটা বিব্রত বোধ করল রাইসা, যেন এভাবে ফেসবুক আইডি কিংবা নাম্বার চাওয়াটা এক ধরনের অসভ্যতা। যদিও এর আগে তাদের খুবই গুরুত্বপূর্ণ 2টা সাক্ষাৎ হয়েছে, তবুও নিজের আইডিটা দিতে খানিকটা ইতস্ত বোধ করলো সে। যখন বুঝতে পারলো ভদ্রলোক এটা ধরতে পেরেছে, তখন ওর আরও বেশি লজ্জা লাগতে লাগলো। লজ্জা কাটাতে রাইসা নিজের ফোন বের করলো, ওর আইডি প্রোফাইলটা বের করে লোকটার সামনে তুলে ধরে বলল, এটা রাইসা সিনথিয়া। লোকটা খানিকটা অস্বস্তি নিয়ে মাথা জাগালো। রাইসা কোনো মতে তাকে ভালো থাকবেন বলে বিদায় জানিয়ে চলে এলো নিজের পথে। কেমন যেন অস্বস্তি হচ্ছে। অবশ্য রাইসা নিজেই তাকে মুরগি খাওয়ার জন্য দাওয়াত করেছে। এই দাওয়াতের সূত্র ধরেই লোকটা ফেসবুক আইডি চেয়েছে। এটা তো এমন কোনো অপরাধ নয়। অথচ রাইসা মুখে এমন বিকৃতি করেছিল যেন লোকটা ভয়ঙ্কর অন্যায় করে ফেলেছে। ওকে ইতস্ত বোধ করতে দেখে ভদ্রলোক হয়তো মাইন্ড করেছে, সেটা ওনার চেহারায় স্পষ্ট ফুটে উঠেছিল। ছি, কাজটা একদমই ঠিক হলো না। উনি নক দিলে কথা বলে বিষয়টা ঠিক করে ফেলতে হবে, কিন্তু কথা বলার কোনো সুযোগ আর তিনি দিলেন না। রাইসা সারাদিন বারবার ফেসবুক চেক করতে লাগলো, কোনো নতুন রিকোয়েস্ট বা মেসেজ এসেছে কিনা। কয়েকবার স্প্যাম বক্সও রিফ্রেশ করলো, না, কোনো মেসেজ কিংবা ফ্রেন্ড রিকোয়েস্ট কিছুই আসেনি। পরপর কয়েকটা দিন রাইসা অপেক্ষা করলো, ভেবেছিল কথা বলে বিষয়টা ঠিক করে ফেলবে, কিন্তু কোনো সাড়া নেই। ভদ্রলোকের কোনো খবরই নেই। হয়তো উনি ভয়ঙ্কর মন খারাপ করেছেন রাইসার আচরণে, তাই আর হয়তো যোগাযোগ করেননি। রীতিমতো নিজের কাজে জগতে ডুবে গেল রাইসা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস, আর বাসায় ফিরে নিজের মতো সময় কাটানো। ভদ্রলোকের কথা প্রায় ভুলেই গিয়েছিল সে। প্রায় 15 থেকে 20 দিন পরে একদিন হঠাৎ করে একটা ছেলের আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। নোটিফিকেশন বারে দেখল নাম আদনান খান। প্রথমে সে পাত্তা দিল না, পরেক্ষণেই কী ভেবে যেন তার প্রোফাইলে ঢুকলো। ছবি থেকে চমকে উঠল রাইসা। আর এটা তো সেই ভদ্রলোক যাকে সে মুরগির দাওয়া দিয়ে এসেছিল। ইনি সেই লোক যা তাকে বারবার পড়ে যাওয়ার হাত থেকে আটকাতে পেরেছে। যাক, অবশেষে ওনার সময় হলো। রাইসা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে অপেক্ষা করতে লাগলো তার মেসেজের জন্য। মনে মনে ভাবলো, সে এমনভাবে আচরণ করবে যেন লোকটা কোনোভাবেই আর কষ্টই না পায়। ভালো মানুষদের কষ্ট দেওয়া উচিত না। কিন্তু না, তিনি কোনো টেক্সট দিলেন না। আশ্চর্য ধরনের মানুষ তো। কৌতূহলবশত রাইসা তার প্রোফাইলে ঢুকলো। প্রত্যেকটা পোস্টে অনেক বেশি রিয়েক্ট। খুবই বাস্তববাদী একটা মানুষ। বিভিন্ন বিষয় নিয়ে নিজের মতামত লিখে সুন্দর সুন্দর পোস্ট করেছেন। কিছু কিছু পোস্ট অনেক শেয়ারও হয়েছে। রাইসা মনে মনে বলল, বাহ, ভালোই তো। ওনার প্রোফাইল থেকে বেরিয়ে সে একটা বই পড়তে শুরু করলাম। গতকাল বইটা শুরু করার পর থেকে কেমন যেন ঘোর লাগছে। এমন সময় মেসেঞ্জারে টুং করে আওয়াজ হলো, আদনান নামের ভদ্রলোক মেসেজ পাঠিয়েছে। এবার তো দেখছি আপনি ধন্যবাদ প্রাপ্য হয়ে গেলেন। রাইসা রিপ্লাই লিখল, কিভাবে? ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আমাকে ধন্য করলেন তাই? আমি কি এমন ব্যক্তি যে ধন্য হয়ে গেলেন? আপনি এই মুহূর্তে আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। রাইসা চমকে উঠল। সে লিখল, তাই নাকি? কিভাবে? এই শহরে আমাকে দাওয়াত দিয়ে মুরগির মাংস খাওয়ানোর মতো কেউ নেই।
একমাত্র আপনি ছাড়া। মেসেজটা দেখে রাইসা উচ্চস্বরে হেসে উঠল। এত জোরে হাসলো যে পাশের রুম থেকে মা এসে জিজ্ঞেস করলো, কিরে কি হয়েছে তোর, এভাবে হাসছিস কেন? মা, একজনকে বাসায় দাওয়াত দিয়েছি। কাকে? কবে দাওয়াত দিয়েছিস? ডেট ফিক্সড করিনি, ধরো আমার কোনো একটা ফ্রেন্ড, কাল অথবা পরশু, বা ওনার যখন সময় হয়। আমি বাজার করব, তোমার কোনো সমস্যা নেই তো? দূর পাগলি, সমস্যা কেন থাকবে? অনেক দিন তোর কোনো বন্ধুবান্ধব বাসায় আসে না, তুই কাউকে দাওয়াত করবি, এটা তো আমার জন্য অনেক আনন্দের খবর। ওকে, কি কি রান্না করবা? তুই যা যা পড়বি। ঠিক আছে, আমি তোমাকে জানাবো। তুমি একদমই টেনশন করো না, যা বাজার করতে হয় আমি করে নিয়ে আসবো। আর সময় সুযোগ হলে আমি রান্না করতেও হেল্প করব। রেহনুবা বেগম চলে গেলে রাইসা ফোন হাতে নিল। আদনানের মেসেজে রিপ্লাই দেওয়া হয়নি। সে লিখল, কবে আসবেন দাওয়াত খেতে? আপাতত কাল পরশুর মধ্যে আমি মুরগি কিনছি না। আবারও হাসি ফেল রাইসার। একদিন লোকটা তাকে ফানি বলেছিল, অবশ্যই সে নিজেই অনেক ফানি। ওর সাথে কথা হলেই শুধু ওই হাসি পায়। রাইসা লিখল, ওকে, তাহলে আগামীকাল ডিনারে? সুন্দর সময়। রাইসা মুখ টিপে হেসে রিপ্লাই দিল, একদম খালি হাতে আসবেন কিন্তু। হাতে করে এটা সেটা নিয়ে এলে আমি কিন্তু ভীষণ মাইন্ড করব। আপনি মাইন্ড না করলেও আমি কিছু নিয়ে যাব না, কারণ কিছু নিয়ে গিয়ে আপনাকে ঋণী করতে আমি চাই না। এই ঋণ তো আপনি শোধ করতে পারবেন না বলুন। মানে? মানে হাতে করে কিছু নিয়ে গেলে আপনাকেও তো আমার বাসায় দাওয়াত দিতে হবে, তখন আপনি আবার হাতে করে কিছু নিয়ে আসবেন। আপাতত সেই সুযোগ নেই। আমার ব্যাচেলার বাসায় তো আমি আপনাকে দাওয়াত দিতে পারবো না, কাজে হাতে করে কিছু নিয়ে এসে আপনি আমার ঋণ শোধ করার কোনো সুযোগই পাবেন না। আমি আপনাকে আর এই ঋণী বানাতে চাই না। আপনি অনেক মজার মানুষ তো। আপনিও। তাহলে আগামীকাল ডিনারে দেখা হচ্ছে। অবশ্যই। আদনান ওরফে শুদ্ধ মানুষ আজ রাতে ডিনার করবে রাইসার বাসায়। সকালবেলা রাইসা বাজার করে রেখে অফিসে গেছে। আজকে অফিস থেকে সে খুব তাড়াতাড়ি ফিরল। সন্ধ্যা থেকে মায়ের সাথে রান্নায় সহযোগিতা করতে লাগলো। কোনো এক অজানা কারণে ওর খুব আনন্দ হচ্ছে। এই যে আদনান সাহেবের সাথে অদ্ভুতভাবে পরিচয় হওয়া, এখন তাকে বাসায় দাওয়াত করে খাওয়ানো, পুরো ব্যাপারটাই কেমন যেন ইন্টারেস্টিং। ঠিক সময় মতো গোসল করে একটা সুন্দর জামা পরে পরিপাটি হয়ে সাজগোজ করলো রাইসা। বাসার অ্যাড্রেস এবং ডিটেলসে সব কিছু লিখে পাঠিয়েছে আদনানকে। মেহমান বাসায় আসার সঙ্গে সঙ্গে তাকে ঠান্ডা জুস দেওয়ার অভ্যাস হয়েছে রাইসার। রাইসা যখন ব্লেন্ডারে জুস বানাচ্ছিল, হঠাৎই নস্টালজিক হয়ে পড়ল সে। আগে মায়ের বাড়িতে থাকাকালীন যখন মারুফি বাসায় বেড়াতে আসতো, ঠিক এই ব্লেন্ডারটা দিয়ে ওর জন্য জুস রেডি করতো রাইসা। হঠাৎ করে ওর মনটা অন্যরকম হয়ে যায়। প্রচণ্ড বিষণ্ণতা বোধ আঁকড়ে ধরল ওকে। হঠাৎই কলিং বেলের আওয়াজ পেয়ে চমকে ওঠে রাইসা। মা ওকে দরজা খুলে দিতে বলো। বড় বড় কয়েকটা শ্বাস নিল সে। বিষণ্ণতা বোধ কাটানোর চেষ্টা করলো। হাসি মুখে দরজা খুলে দিল রাইসা। খুব সুন্দর করে ফরমাল পোশাকে এসেছে আদনান। বড্ড পরিপাটি দেখাচ্ছে তাকে। এর আগে কখনো এতটা পরিপাটি তাকে মনে হয়নি। রাইসা মাথা জাকিয়ে বলল, ওয়েলকাম। আদনানের দুহাত ভর্তি ভারী দুইটা জুড়ি। একটা জুড়ি ভর্তি হরেক রকমের ফল এবং অন্য একটা জুড়িতে বিভিন্ন রকমের ফাস্টফুড, যেমন চিপস, চানাচুর, বিস্কিট, কেক এসব। রাইসা বলল, ও মাই গড, এগুলো কি আবার? আপনি বলেছিলেন ঋণী করতে চান না। কেবল ঋণী হলেই তো আবার আপনার আমার দেখা পাওয়া যাবে, তাই না? রাইসার কণ্ঠস্বর শুনে রেহনুমা বেগম এগিয়ে এলেন। আদনানের হাত থেকে ব্যাগ নেওয়ার চেষ্টা করতে করতে বললেন, কি দরকার ছিল এগুলোর বাবা? রাইসা এবং ওর মায়ের আসমকে এই চটপটানি আচরণে আদনান সালাম দিতেই ভুলে গিয়েছিল। হন্তদন্ত হয়ে সে সালাম দিয়ে বলল, আন্টি কেমন আছেন? রেহনুমা বেগম কয়েক সেকেন্ড থামলেন। তারপর মুচকি হেসে বললেন, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আমাকে তুমি করে বলুন আন্টি। ভিতরে এসো বাবা। আদনান ভিতরে প্রবেশ করে খানিকটা জড়সড় হয়ে দাঁড়ালো। রাইসা ওকে সোফায় বসার ইশারা করে। রেহনুমা বেগম যখন বললেন, বাবা তুমি বসো, কেবল তখনই বসলো আদনান। এর আগে সে দাঁড়িয়েই ছিল। রাইসা ভদ্রতার সূচক আদনানের সামনে বসলো। হাসি মুখে বলল, এত কিছু নিয়ে আসার কি দরকার ছিল? এগুলো কিন্তু বাড়াবাড়ি। ঠিক আছে, মেনে নিলাম, বাড়াবাড়ি করেছি। বাড়াবাড়ির ফল কিন্তু ভোগ করতে হবে। করব। বসুন, আমি এখনই আসছি। বাড়াবাড়ির শাস্তি আনতে চাচ্ছেন? রাইসা হেসে বলল, হ্যাঁ। রাইসা তাড়াতাড়ি করে ঠান্ডা জুস নিয়ে এলো। এসে দেখলো ওর বাবা আদনানের সঙ্গে বসে কথা বলছেন। জুসের গ্লাস রেখে রাইসা চলে যাচ্ছিল। বাবা বললেন, মা তুইও বস, কথা বলি আমরা। বাবা, আমার একটু কাজ আছে, আমি একটু টেবিলটা গুছিয়ে ফেলি। আদনান নির্দ্বিধায় ডাক দিল রাইসাকে। রাইসা, আপনি এত ব্যস্ত হবেন না প্লিজ।
আমি 2 দিন ধরে অভুক্ত নই। রাইসার বাবা হেসে বললেন, তোমার বাসা কোথায়? সিরাজগঞ্জ। আমি এখানে মেসে থাকি। রেহনুমা বেগম বললেন, তাই নাকি? সিরাজগঞ্জে তো আমার বোনের বাসা। উনিও বসে আদনানের সঙ্গে গল্প শুরু করে দিলেন। এক ফাঁকে উঠে পড়ল রাইসা। টেবিলে খুব সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে খাবার ডেকোরেশন করলো। তারপর সবাইকে আসতে বলল টেবিলে। টেবিলের কাছে আসতেই আদনানের চক্ষু সড়ক গাছ। সে মাথায় হাত দিয়ে বলল, ও মাই গড, এইসব কি করেছেন? আমাদের শুধু মুরগির মাংস খাওয়ার দাওয়াত ছিল। রেহনুমা বেগম হাসতে হাসতে বললেন, তাহলে তুমি শুধু মুরগিটাই খাও? তা কিভাবে হয়? এত লোভনীয় সব খাবার মুখের সামনে দিয়ে চলে যাবে আর আমি হাঁ করে বসে থাকবো? আমার পেট সেটা সহ্য করবে নাকি আন্টি? যদি সহ্য না করে তাহলে আর কথা বাড়াইও না। বসো আর মন দিয়ে সব খাবার খাবে। কতদিন কাউকে একটু যত্ন করে খাওয়াই না। আদনান রসিকতা করে বলল, আমাকেও অনেকদিন কেউ যত্ন করে খাওয়ায় না। সবাই মিলে হাসাহাসি করতে করতে খাবার খেতে বসলো। আদনানকে তৃপ্তি নিয়ে খাওয়াতে পেরে রেহনুমা বেগম ভীষণ খুশি। ছেলেটা খাবার খেতে খেতে এমনভাবে গল্প করছিল যেন খুবই কাছের কোনো মানুষ। অনেক দিন পরে কোনো পরিচিত কারোর সঙ্গে কথা হলে যেমন লাগে, আদনানের সঙ্গে গল্প করতে তেমনই লাগছিল। আদনান অনেক ভদ্র এবং মিশুক একটা ছেলে, সেই সঙ্গে খুব সুন্দর রসিকতাও করতে পারে। খাবার খাওয়া শেষে ড্রয়িং রুমে বসে আদনান ও রাইসার বাবা কিছুক্ষণ গল্প করছিল। রাইসা তখন মায়ের রুমে বসে বসে মার সাথে কথা বলছে। রেহনুমা বেগম বললেন, ছেলেটা অনেক ভালো তাই না রে? হ্যাঁ মা, উনি অনেক ভালো মন মানসিকতার। রেহনুমা মাথা জাকালেন। এমন সময় রাইসার বাবা এসে বলল, তোর ফ্রেন্ড চলে যাচ্ছে। রাইসা ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। আদনানের মুখ ভরা হাসি। হাফ ছেড়ে বাঁচল রাইসা। সে ভেবেছিল আদনান তার সঙ্গে রাগ করে আছে। এই মুহূর্তে আদনানকে দেখে সেটা আর মনে হচ্ছে না। আদনান বলল, আসি তাহলে। সব কিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ। আরে ধন্যবাদের কি আছে? ধন্যবাদ দিতে হলে আমার মাকে দিন। রান্নাবান্না সব মাই করেছে। আদনান তাকিয়ে দেখলো দরজার কাছে রেহনুমা বেগম এসে দাঁড়িয়েছেন। সে আন্টিকে ডেকে বলল, অনেক দিন মায়ের হাতের খাবার খাই না। আপনার রান্না যেমন অনেক মজার হয়েছে তেমনি এত যত্ন করে আপ্যায়ন করেছেন, মনে হচ্ছিল নিজের ঘরেই খাচ্ছি। শুনে মনটা ভরে গেল বাবা। আজকে তাহলে আসি আন্টি, আবার এসো। আসলে আমি তো ব্যাচেলর থাকি, তাই আপনাকে আমার বাসায় নিমন্ত্রণ করতে পারছি না। তবে কখনো সিরাজগঞ্জ এলে জানাবেন। আমার গ্রামের বাড়িতে আপনারা আমন্ত্রিত। অবশ্যই। দরজা পর্যন্ত এগিয়ে এলো রাইসা। আদনান কিছু একটা বলতে যাচ্ছে, রাইসাও কৌতূহলী হয়ে আছে শোনার জন্য। কিন্তু শেষ পর্যন্ত আদনান আর কিছুই বলল না। দরজার বাহিরে দাঁড়িয়ে বলল, মুরগি খাওয়ার দাওয়াটা খুব সুন্দর ছিল। আর কতবার বলবেন বলুন তো? অসংখ্যবার। যতদিন না অন্য কোনো কিছু রেশ এই দাওয়াতকে কাটিয়ে উঠতে পারে ততদিন। আচ্ছা বলতে থাকুন। আজকে তাহলে আসি। বিদায় নিয়ে চলে গেল আদনান। রাইসা নিজের ঘরে চলে এলো। আদনানের সাথে মাত্র 2-1 দিনের পরিচয়। খুব বেশি কথাও হয়নি। তবুও রাইসার বাড়িতে আদনান এত আন্তরিক ছিল, মনে হচ্ছিল সে অনেক দিনের পুরনো কোনো একটা বন্ধু। রাতে ঘুমানোর আগে বই পড়তে পড়তে রাইসা আদনানকে একটা টেক্সট পাঠালো, ভালোভাবে পৌঁছেছেন? সঙ্গে সঙ্গে এলো টেক্সটে সেই উত্তর, জি। রাইসা চমকালো। ফোন হাতে নিয়ে বসে আছে, অথচ একটা টেক্সট করেনি নিজে থেকে। মুখ বাঁকা করে ফেলল রাইসা। মনে মনে বলল, ঠিক আছে, আমিও আর কোনো টেক্সট দিচ্ছি না। আদনানের মেসেজে একটা লাইক রিয়েক্ট দিয়ে রাখলো সে। তারপর আর কোনো টেক্সট পাঠালো না। অনলাইনে একটা জামা খুব পছন্দ হয়েছে রাইসার। ইদানিং সে মন ভরেই শপিং করে, নিত্য নতুন সুন্দর সাজে অফিসে যায়। জীবনটা এখন ওর কাছে খুবই অর্থবহ। মাঝখানে কেটে গেল কয়েকটা দিন। একদিন হঠাৎ করে আদনানের আইডি থেকে মেসেজ, কেমন আছেন? রাইসা ব্রু কুঁচকে ফেলল। লাস্ট দাওয়াত খেয়েও যাওয়ার পর শুধু একটা জি লিখে পাঠিয়েছিল। এরপর কেটে গেছে অনেকগুলো দিন, কোনো খোঁজে নেই লোকটার। এতদিন পরে আবার কোথা থেকে যে উদয় হলো। রাইসা লিখল, হ্যাঁ ভালো আছি। এতদিন কেমন ছিলেন সেটা আজকে জিজ্ঞেস করছেন? প্রতিদিন জিজ্ঞেস করলে হয়তো বিরক্ত হতেন, তখন রিপ্লাই নাও পেতে পারতাম। কারোর সঙ্গে এই ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে নাকি? এই জীবনে আমি খুব কম মানুষেরই খোঁজ খবর নিয়েছি, তাই এক্সপিরিয়েন্স হওয়ার সুযোগ তেমন নেই। আমার জীবনে একমাত্র গুরুত্বপূর্ণ মানুষ হলেন আমার মা। মা ছাড়া খুব কম নারীর সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। সে কমের মধ্যে দেখি আমি আছি। আমার কি এখন প্রাউড ফিল করা উচিত? জানি না, বাট আই এম প্রাউড অফ মাইসেলফ। এতদিন খোঁজ নেইনি বলে আপনি কি রাগ করেছেন? মোটেও না। আপনার সাথে তো আমার রাগের সম্পর্ক না। আজকাল বন্ধু বান্ধবরা এভাবেই যোগাযোগ করে। ভালো বন্ধুত্বের প্রতিদিন যোগাযোগ করতে হয় না। নিজেকে আপনার ভালো বন্ধুদের তালিকায় দেখে খুশিই হলাম।
রাইসা এতটুকু পর্যন্ত লিখে ফোনটা টেবিলের উপর রেখে দিল, কিন্তু বাস্তবে সে একদমই খুশি হতে পারেনি। কেন যেন রাগ হচ্ছে আদনানের উপর। এতদিন টেক্সট করেনি বলেই আজকে কেন যেন রাগ হচ্ছে, তবে রাগের বহিঃপ্রকাশ করতে আর পারল না। আদনান লিখেছে, শুক্রবার আঙ্কেল আর আন্টিকে নিয়ে ডিনার করতে চাই, আপনাদের পছন্দের কোনো একটা রেস্টুরেন্টে, আমার পক্ষ থেকে দাওয়াত, আপনার কি কোনো আপত্তি আছে? রাইসা কিছুক্ষণ ভেবে তারপর লিখল, মাকে জিজ্ঞেস করতে হবে, আমি কি আন্টির সঙ্গে কথা বলবো? প্রয়োজন নেই, আমি জিজ্ঞেস করে নিব। জিজ্ঞাসার ব্যাপারটা কেন আসছে বলুন তো? আন্টি নিশ্চয়ই আমাকে অনেক বেশি স্নেহ করেন। আপনি সরাসরি বলবেন আমি দাওয়াত করেছি। উনি যদি শুক্রবারে আসতে না পারেন আমি অন্য কোনো দিন ফিক্সড করব। কিন্তু জিজ্ঞেস না করে আপনি এভাবে বলবেন যে আদনান দাওয়াত দিয়েছে। রাইসা মুচকি হেসে লিখল, ওকে, জানাচ্ছি আপনাকে। রেহনুমা বেগম কথাটা বলতেই তিনি সম্মতি দিলেন। সত্যি বলতে রাইসার ডিভোর্সের পর তাদের পরিবারের প্রত্যেকের জীবনটাই খুবই দুর্বিষহ হয়ে উঠেছিল। যদিও রাইসা নিজেকে অনেক বদলে ফেলেছে, তবুও বাবা মায়ের মন সবসময় অনেক রকম দুশ্চিন্তায় মগ্ন থাকে। রেহনুমা বেগম সবসময় রাইসাকে নিয়ে চিন্তিত। রাইসা সবসময় হাসি খুশি থাকুক, স্বাভাবিক জীবনযাপন করুক, এটাই চান তিনি। রাইসা কথাটা আদনানকে বলার জন্য অনলাইনে এসে দেখলো সে অ্যাক্টিভ নেই। হঠাৎ রাইসার মনে হলো সে নিজে থেকে কোনো টেক্সট পাঠাবে না, আদনানের জন্য অপেক্ষা করবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই দিন আদনানের সাথে আর কোনো রকমের যোগাযোগ হলো না। বৃহস্পতিবার চলে এলো। রাইসা ব্রুকুসকে চিন্তা করছে, আদনান এমন কেন? দাওয়াত করার পর একটু কনফার্ম হবে না? একবারের জন্য যোগাযোগ করলো না, ঠিকই মধ্যরাত পর্যন্ত অনলাইনে থাকে। অনেক উদ্ভুত চিন্তাভাবনা করতে করতে রাইসা নিজে থেকে টেক্সট পাঠালো, শুক্রবারে আমরা যাচ্ছি, কোন রেস্টুরেন্টে বসবেন? সঙ্গে সঙ্গে আদনান রিপ্লাই দিল, ওই দিন তো বললাম আপনাদের পছন্দ কোনো রেস্টুরেন্টে। যেহেতু আমার নিজের রান্নাবান্না করার কোনো সুযোগ নেই, আপনারা যেখানে খেতে পছন্দ করেন সেখানে যাওয়াটাই ভালো। আগে বলুন, আপনি হঠাৎ উদাও হয়ে যান কেন? আপনি কি চান আমি সব সময় থাকি? আমার চাওয়া নয়, এভাবে উদাও হওয়াটা অস্বাভাবিক না? ছেলেরা সবসময় আঠার মতো পিছনে লেগে থাকবে, সেকেন্ডে সেকেন্ডে মেসেজ দেবে, সেটাই স্বাভাবিক, তাই না? রাইসা মুচকি হেসে উত্তর দিল, হ্যাঁ, আপনি কি চান আমি ওরকম স্বাভাবিক হই? না, আমার কোনো প্রত্যাশা নেই কারো কাছে। রাইসা ফোনটা রেখে দিল। প্রত্যাশা নেই কথাটা সত্যি নয়, সত্য হলো ওর এখন মন খারাপ হতো না, কিন্তু সে প্রত্যাশা রাখতে চায় না, এটাই সত্য। আদনানের সঙ্গে যোগাযোগ না হলে বা ওর তাতে কি? আদনান ওর কেউই না। নিজেকে এভাবে বোঝালো ঠিকই, মনে মনে উত্তেজিত হয়ে রইল শুক্রবারের দাওয়াতের জন্য। কোন ড্রেসটা পরে যাবে, কিভাবে সাজগোজ করবে, সব কিছুই ভেবে ফেলল সে। শুক্রবার রাত। রাইসা খুব সুন্দর করে সাজগোজ করে রেস্টুরেন্টে এসেছে। যে মেয়েটা সংসারের চাপে সাজতে ভুলে গিয়েছিল, সে এখন নিজেকে আনন্দ দেওয়ার জন্য সাজে। সাজগোজটা কাউকে দেখানোর জন্য নয়, সে সাজে নিজের জন্য। এখন নিজের স্যাটিসফ্যাকশন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাজগোজ করলে ওর মন ভালো থাকে, যেমন আজকে ওর মনটা খুবই ভালো। বারবার মোবাইলের ফ্রন্ট ক্যামেরা অন করে নিজেকে দেখতে ইচ্ছে করছে। ওরা ভেতরে ঢুকে দেখলো আদনান আগেভাগেই এসে বসে অপেক্ষা করছে। রেহনুমা বেগমকে দেখে আদনান উঠে দাঁড়িয়ে সালাম দিল। রাইসার বাবা আদনানের সাথে হ্যান্ডশেক করে জিজ্ঞেস করলেন কী অবস্থা। আদনান হাসি মুখে উত্তর দিল, আঙ্কেল খুবই ভালো, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি, কিন্তু এসবের কী দরকার ছিল? আপনাদের সঙ্গে আবার একসঙ্গে ডিনার করতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম কাছাকাছি কোথাও আসতে বলি। আমার তো বাসা নেই এই শহরে। রেহনুমা বললেন, তাহলে বাসায় চলে আসতে। এখন থেকে তোমার যখনই কারোর সঙ্গে বসে খেতে ইচ্ছে করবে আমার বাসায় তুমি চলে আসবে। থ্যাংক ইউ আন্টি। আদনান আরশোকে তাকালো রাইসার দিকে। রাইসার কি মনোভাব বোঝার চেষ্টা করছে। আর রাইসা নিজে থেকেই বলল, আমি কিন্তু এসব কিছু জানি না, আপনি আর আপনার আন্টি বুঝবেন এটা। রেহনুমা বললেন, বাবা আদনান, তুমি রাইসার কথায় কান দিও না। আসলে এটা তুমি আর আমি বুঝবো, ও আসতে বলুক বা না বলুক, তুমি চলে আসবা। আদনান উঠে গিয়ে রাইসার মায়ের মাথার সঙ্গে নিজের মাথাটা লাগিয়ে খুব আদরে ভঙ্গিতে বললেন, এই না হচ্ছে আসল আন্টি, কি সুন্দর করে আমাকে আদর করছে। আমাকে দেখে কে বলবে যে আমার ঢাকায় কেউ নেই? আদনানের আদরে গলার স্বর শুনে রেহনুমা বেগম আপ্লুত হয়ে বললেন, ওরে আমার বাবারে, তোমার কেউ নেই সেটা আর বলবে না, আমরা তো আছি। যখন একা লাগবে আমার কাছে তুমি চলে আসবে। তোমার আন্টি একাই যথেষ্ট। থ্যাংক ইউ আন্টি। আমার মায়ের সঙ্গে কথা বলবেন? রেহনুমা বেগম তাৎক্ষণিক কোনো উত্তর দিতে পারলেন না। আদনান জটপটে বলল, এখনই না, আমি আমার মায়ের নাম্বারটা আপনাকে পাঠিয়ে দিব।
আর মাকেও আপনার কথা বলে রাখবো যে এই ঢাকা শহরে তোমার একটা বোন হয়েছে। আমার মা অনেকটা আপনার মতোই, খুবই সহজ সরল আর অনেকই মিশুক। মার সঙ্গে কথা বলে আপনার খুব ভালো লাগবে। দেখবেন উনি তখন আপনার সাথে দেখা করার জন্য একদম উতলা হয়ে যাবে। প্রতিদিন সকালে ফোন দিয়ে বলবে যে সিরাজগঞ্জে চলে আসেন আপা। রেহনুমা বেগম হাসলেন। রাইসা খেয়াল করে দেখলো ওর বাবার মুখেও হাসি। বাবা মাকে কতদিন পরে এভাবে প্রাণ খুলে হাসতে দেখেছে। মা ও বাবা দুজনের মুখে সরলতা মিশে আছে। রাইসার বুকের ভিতর যেন কেমন করতে লাগলো। সে বাড়িতে এসেছে প্রায় 8 মাস হতে চলল। কতদিন হয়ে গেছে ডিভোর্সের। মা বাবা অনেক দিন এভাবে হাসেন না। রাইসা নিজেকে অনেকটাই ইন্ডিপেন্ডেন্ট করে ফেলেছে। সে সবসময় চেষ্টা করে মা বাবার মুখে হাসি ফোটাতে, অথচ এই 8 মাসে কখনো মা বাবাকে এভাবে সে হাসাতেই পারেনি। আজকে কি সুন্দর করে হাসছেন ওনারা। মনে মনে আদনানের প্রতি কৃতজ্ঞ হলো রাইসা। আদনান বলল, আমাদের এখানে 3টা মেনু দিবেন। রাইসা ব্রু কুঁচকে ফেলল। ওয়েটার হাসি মুখে 3টে মেনু দিয়ে গেলেন। আদনান একটা দিল রাইসার হাতে ও বাকি 2টা ওর বাবা মায়ের হাতে। বলল, আপনাদের যার যেটা পছন্দ অর্ডার করুন। রাইসার বাবা বললেন, আরে তা কী করে হয়, তুমি তো আমাদেরকে দাওয়াত করেছ, তুমি আমাদেরকে যা খাওয়াবে আমরা আজকে তাই খাবো। কি বলো রেহনুমা? রেহনুমা বেগম বললেন, একদমই তাই। আদনান বাবা, তুমি যেটা অর্ডার করবে করো। আদনান তাকালো রাইসার দিকে, জিজ্ঞেস করলো, আপনারও কি তাই মত, নাকি অর্ডার করতে আপনি আমাকে হেল্প করবেন? অবশ্যই হেল্প করব। রাইসা মেনু দেখে আদনানের সঙ্গে কথোপকথন চালাতে লাগলো, কোনটা কোনটা অর্ডার করা যায়। দুজন মিলে যখন ওরা খাবার পছন্দ করতে লাগলো, রেহনুমা বেগম খুবই মুগ্ধ হয়ে ওদেরকে দেখছিল। উনি ওনার হাজব্যান্ডকে বললেন, চলো আমরা একটু ওদিকটাই ঘুরে দেখি। উঠে গেলেন রেহনুমা বেগম ও রাইসার বাবা। কয়েকটা খাবার সিলেক্ট করে রাইসা বলল, এগুলো ভালো হবে না? হ্যাঁ, খুবই ভালো হবে। আপনার জন্য স্পেশাল কিছু দিন। এগুলো সবই স্পেশাল। আমার জন্য স্পেশাল বলে আর কিছুই লাগবে না। সেটা কি আমার তরফ থেকে সিলেক্ট করে দিব? তাহলে তো খুবই ভালো হয়। আপনি খাওয়াবেন, আপনি পছন্দ করবেন। আদনান মেনু উল্টে পাল্টে একটা খাবার পছন্দ করে রাইসাকে বলল, আচ্ছা সারপ্রাইজ থাকুক। তারপর রাইসাকে না দেখিয়ে সে ওয়েটারকে ডেকে খাবারগুলো অর্ডার দিয়ে দিল। রাইসা বলল, থ্যাংক ইউ আদনান। আদনান চমকে ওঠে, জিজ্ঞেস করলো, কেন? সব কিছুর জন্য? ও আচ্ছা, ওয়েলকাম। রাইসা কিছু বলছে না দেখে আদনান বলল, রেস্টুরেন্টটা অনেক সুন্দর তাই না? অনেক দিন আসতে চেয়েছিলাম, কিন্তু আগে আসা হয়নি। আসলে একা একা খুব কমই রেস্টুরেন্টে খাওয়া হয় আমার। কেন, আপনার কি কোনো ফ্রেন্ড সার্কেল নেই? আছে, কিন্তু বন্ধুরা সহ আর কত রেস্টুরেন্টে খাওয়া হয় বলেন। মাঝে মাঝে তাও বিশেষ কোনো মিটিং বা উপলক্ষ থাকলে। এমনিতেই কারণ ছাড়া আমরা বাহিরে তো খাওয়া দাওয়া করি না। হয়তো কেউ একজন ট্রিট দিল, নয়তো বাহিরে কথা বলতে হলে আমরা চা কফি এগুলোই প্রেফার করি। রাইসা মাথা ঝাঁকিয়ে বলল, ও আচ্ছা, এখানে আমি মার সাথে 2বার এসেছিলাম। আমার জব হওয়ার পর আমি চেষ্টা করি বাবা মাকে নিয়ে বাহিরে খেতে। মাঝে মাঝে ওদেরকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ট্রিট দেই। ওরা অনেক বেশি খুশি হয়ে যায়। আপনি অনেক ভালো একটা মেয়ে রাইসা। কীভাবে বুঝলেন? এই যে জব করছেন স্বাধীনভাবে, পাশাপাশি নিজের ফ্যামিলির কেয়ার করছেন। আপনার বয়সী মেয়েরা তো সংসার করে খুবই স্বার্থপর হয়ে যায়, আর নয়তোবা নিজের ডিজায়ার পূরণ করতে ব্যস্ত থাকে। আমিও আমার সব ইচ্ছে পূরণ করি। যেমন আমি প্রচুর জামা কাপড় কিনি, তারপর জুতো মেকআপ আইটেম কিনি। এগুলো আমার একটা শখ। কিন্তু তারপরও সব কিছু তো আর এভাবে শেষ করে ফেলি না। চেষ্টা করি বাবা মায়ের জন্য কিছু একটা করার। সেটা খেয়াল করেই তো বললাম, সেদিন আপনাকে দেখলাম বাজার করছেন, আবার মায়ের কাছে হেল্প করছেন, সময় পেলে বাবা মাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে আসছেন। এগুলো তো খুবই ভালো কাজ। আজকালকার ছেলেমেয়েরা খুবই কম এরকমটা করে। যাদের মন মানসিকতা ওরকম তারা সব সময়ই করে। এই যুগে এরকম মন মানসিকতার মানুষ অবশ্যই আছে। তা আছে, যেমন আপনি। আঙ্কেল আন্টি কোথায় গেলেন? আপনিও কি যাবেন নাকি ওদিকে? যাওয়াই যায়। আমি সবার জন্য ওয়েলকাম ড্রিঙ্কস দিতে বলেছিলাম। হয়তো যে কোনো সময় ড্রিঙ্কস চলে আসতে পারে। তাহলে এর মধ্যে যদি বাবা মা না আসে আমরা ড্রিঙ্কস নিয়ে ওদের কাছে চলে যাব। হ্যাঁ, সেটাই ভালো হবে। এরপর দুজনেই খানিকক্ষণ চুপচাপ। কি করবে বুঝে উঠতে না পেরে রাইসা মেনু কার্ডে চোখ বোলাতে থাকলো। আদনান হঠাৎ করে নীরবতা ভেঙে বলল, একটা পার্সোনাল প্রশ্ন করব। রাইসা চমকে উঠল। আদনানকেও কি বিয়ে হয়েছিল কিনা এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করবে নাকি? হঠাৎ এটা মাথায় আসতে রাইসা বিষণ্ণ হয়ে গেল।
অজানা আতঙ্ক চেপে বসলো তার। আদনান বলল, আন্টির কাছে শুনছিলাম আপনার একটা ভাই আছে, উনি নাকি বাড়িতে আসে না। যদিও এটা খুবই ব্যক্তিগত প্রশ্ন হয়ে যায়, তারপরও আমার খুবই জানতে ইচ্ছে করছে। কারণটা কি? আমি যদি কোনো সমাধান দিতে পারি। রাইসা একটা ছোট্ট শ্বাস ফেলে বলল, সত্যিটা জানার পর হয়তো আজকের খাবারগুলো খেতে আপনার আর ভালো লাগবে না। কেন? খাবারের সাথে কি এর কোনো সম্পর্ক আছে? আমরা যখন কোনো কারণে হার্ট বা শকড হয়ে যাই, তখন আমরা আর খাবার খেতে পারি না। আপনি কি বলতে চাচ্ছেন আপনার কথাগুলো আমাকে এতটাই শকড করে ফেলবে? স্বাভাবিক। ঠিক আছে, তাহলে এখন শুনবো না। খাবার খেতে পারবো কিনা সে কারণে নয়, বরং যে কথাটা বললে আমি এতটাই শকড হব যে খেতে পারবো না, সেটা নিশ্চয়ই আপনার জন্য অনেক ভারী একটা কথা। সেটা বলতে নিশ্চয়ই আপনারও খারাপ লাগবে। আমি এত সুন্দর একটা মুহূর্তকে নষ্ট করে দিতে চাই না। আই এম সরি। ইটস ওকে। যদি কোনো দিন সুযোগ হয়, হয়তো সেদিন আপনি নিজ থেকে আমাকে বলবেন। হয়তোবা, তবে সেই সুযোগ হওয়ার সম্ভাবনা খুবই কম। কেন? আপনার যেরকম উদাও হয়ে যাওয়ার অভ্যেস, তাতে মনে হয় না আমাদের খুব বেশি পার্সোনাল বিষয়ে কথাবার্তা শেয়ার করার সুযোগ হবে। কথাটা বলতে বলতে রাইসা হু হু করে হেসে উঠল। আদনান হাসল না, বরং কঠিন মুখ করে বলল, জানি না আপনি বিষয়টাকে কিভাবে দেখবেন, কিন্তু সত্য বলতে আমি ইচ্ছে করেই আপনাকে নক দেইনি। রাইসা অবাক হয়ে বলল, কেন? আপনি কি নাকি মনে করেন তাই? ওই দিন বললাম যে আপনি ভাববেন আমি হয়তো ফ্লার্ট করার চেষ্টা করছি, ভাববেন এত অল্প সময়ের পরিচয়ে বেশি কাছে আসতে চাইছি, কিংবা ইত্যাদি ইত্যাদি। আমি আসলে নিজেকে সস্তা প্রমাণ করতে চাইনি। রাইসা অন্যদিকে তাকিয়ে মুখ টিপে হাসল, তারপর বলল, না দিয়ে ভালোই করেছেন। তাহলে হয়তো সত্যি সত্যি আপনার কথা বলেই যেত। আজকে আর আমাদের এখানে একসঙ্গে ডিনার করা হতো না। আদনান কিছুই বলল না। এমন সময় ওয়েলকাম ড্রিঙ্কস চলে এলো। আদনান বলল, ওনারা তো এখনো এলেন না, আপনি বসুন, আমি ওনাদেরকে খুঁজে নিয়ে আসছি। মা বাবাকে খুঁজতে রাইসা উঠে এলো। দূর থেকে এক পলক তাকালো আদনানের দিকে। আদনান মাথা নিচু করে বসে আছে। ভীষণ নম্র ও ভদ্র একটা মানুষ। রাইসা জানে না কেন হঠাৎই এই মানুষটার সঙ্গে তার পরিচয় হলো, আর কেনই বা আজ এখানে আসা। মা বাবাকে ডেকে এনে ওরা একসঙ্গে জুস খেয়ে নিল। রেহনুমা বেগম বললেন, বাবা আদনান, তোমার নাম্বারটা আমার ফোনে সেভ করে দাও। উনি ফোনটা এগিয়ে দিলেন আদনানের দিকে। রাইসার চোখ বড় বড় করে ওদের এই কাণ্ড দেখতে লাগলো। আদনান রাইসার দৃষ্টিকে একদমই পাত্তা দিল না। সে নির্দ্বিধায় আন্টির কাছে ফোন নিয়ে ফোনে নাম্বারটা উঠিয়ে দিয়ে বলল, একটা কল দিয়ে রাখছি। যথারীতি মুরব্বীদের সাথে আদনান গল্প জোরে দিল। বড়দের সাথে যে ধরনের গল্পগুজব করা যায়। দেশের চলমান পরিস্থিতি, রাজনীতি, খেলাধুলা কোনো কিছুই আর বাদ গেল না। রাইসা চুপচাপে শুনছিল ওদের কথোপকথন। এরই মধ্যে খাবার চলে আসে। খাবার আসার পর আড্ডায় খানিকটা ইস্তফা পড়ল। রাইসার অজান্তে যে খাবারটা অর্ডার করেছিল আদনান, সেটা সামনে দেওয়া হলো রাইসার। মুচকি হাসলো রাইসা। পরিবেশন ভীষণ সুন্দর। আদনান নিজে এটা ওর জন্য পছন্দ করেছে। খাবারটা খেতে আরম্ভ করলো রাইসা। মুখে লেগে রইল কৃতজ্ঞতার হাসি। এক ফাঁকে সবার অনুমতি নিয়ে আদনান কয়েকটা সেলফি তুলল এবং রসিকতা করে বলতে লাগলো, আঙ্কেল, ছবিটা আপনাকে আমার থেকেও ইয়ং দেখাচ্ছে। রাইসার বাবা বললেন, আই এম স্টিল ইয়াং, আমার বয়স তো খুব একটা বেশি না। এভাবে ওনারা ওনাদের রসিকতা চালিয়েই গেলেন। হাসি ঠাট্টার মধ্য দিয়ে খাবারটা খাওয়া শেষ হয়ে গেল। খাওয়ার শেষে রাইসার বাবা বলল, আজকে খাবারগুলো অনেক ভালো ছিল, কি বলো? প্রশ্নটা অনেকটা রাইসা এবং রেহনুমা বেগমের উদ্দেশ্য করল। আদনান সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ হ্যাঁ, অনেক টেস্টি ছিল। থ্যাংক ইউ আদনান, এত সুন্দর একটা আয়োজনের জন্য। আয়োজন তো আমি করিনি আঙ্কেল, ইনভাইটেশন তুমি করেছ। তুমি ইনভাইট না করলে আজকে তো আমরা এখানে আসতাম না। এবং খাবারের মেনু সিলেকশন খুবই দুর্দান্ত হয়েছে। থ্যাংক ইউ রাইসা এবং আদনান, এই দুজনকেই। রাইসা মুচকি মুচকি হাসলো। মা বাবা আদনানের সাথে খুব সুন্দরভাবেই মিশে গেছেন। সত্যি মনে হচ্ছে আদনান ওনাদের কাছে কোনো একটা আত্মীয়। যেখানে রাইসা বসে চুপচাপ ওনার খুব সুন্দর গল্পগুজব করছিলেন আদনানের সাথে। বিভিন্ন বিষয় নিয়ে গল্প। রাইসা রেহনুমা বেগমকে নিয়ে আশেপাশে একটু ঘুরে দেখলো। দুই একটা জায়গায় মায়ের সঙ্গে কিছু ছবিও তুলল। তারপর এসে দেখলো বাবা ও আদনান এখনও আড্ডা দিচ্ছে বসে। রাইসা বলল, আমরা কি বাসায় যাব না নাকি? অনেক রাত হয়ে যাচ্ছে তো। রাইসার বাবা বললেন, হ্যাঁ হ্যাঁ, এখনই উঠবো। তারপর আবারও ওনারা গল্প শুরু করে দিলেন। রাইসা এসে পাশের চেয়ারে বসলো। এবার চোখাচোখি হলো আদনানের সঙ্গে। স্মিত হাসলো আদনান। সে মনোযোগ দিয়ে ওর বাবার কথা শুনছে। মুরব্বীরা যারা মন দিয়ে কথা শুনে এমন শ্রোতাকে ভীষণ পছন্দ করেন। শেষ পর্যন্ত সকলে বিদায় নিয়ে ফেরার জন্য উঠল। এমন সময় আদনান বলল, আমি একটা উবার কল করে দিচ্ছি, গাড়ি আসলে আপনারা রওনা দিন।
সকলেই বসে রইল। গাড়ি আসার পর সকলে যখন রাস্তায় বের হলো, আদনান মৃদু স্বরে রাইসাকে বলল, সাবধানে যাবেন। রাইসা আর কিছুই বলল না, কেবল চোখে চোখে তাকিয়ে রইল কতক্ষণ। গাড়িতে উঠে রাইসা আদনানকে একটা টেক্সট পাঠালো, থ্যাঙ্কস ফর এভরিথিং। মেয়ের ডিভোর্সে তো অনেক দিন হয়ে গেল, মেয়ের বিয়ে দিবেন না? রেহনুমা বেগম বললেন, মেয়ের বিয়ের আগেও আপনারাই সব সময় এমন মেয়ের বিয়ে নিয়ে কথা বলতেন। মেয়ের বিয়ে কখন দিবেন কখন দিবেন। বিয়ের পরে মাঝখানে কিছুদিন আপনারা চুপ ছিলেন, এখন মেয়ের ডিভোর্স হয়ে গেছে, আবারও শুরু করলেন। রেহনুমা বেগমের এমন উত্তর আশা করেননি প্রতিবেশী মহিলাটি। খানিকটা ঠোঁট বাঁকা করে বললেন, আপন মনে করে ভালো কথা বলছিলাম। ডিভোর্সি মেয়েকে ঘরের মধ্যে বসিয়ে রাখলে লোকজন নানান কথা বলে, কিন্তু এখন বুঝলাম মানুষকে ভালো কথা বলতে নেই, লোকজন যা ইচ্ছে বলুক। আমার মেয়ে আমি বুঝবো, আমার মেয়ে আমার কাছে কোনো বোঝা হয়ে যায়নি। বিয়ে বিয়ে করে তো সবাই মাথাটা খারাপ করে দিয়েছিলেন, বিয়ের পর যে জীবনে কত সুখ তা তো আমার মেয়ের বোঝা হয়ে গেছে। এক জায়গায় সুখী হয়নি বলে যে আর সুখী হবে না এমন তো কোনো কথা নেই। ডিভোর্সি মেয়েদের খুব ভালো ঘরে বিয়ে হয় আজকাল, দরকার নেই কোনো বিয়ের। আমার মেয়ে খুব ভালো একটা প্রতিষ্ঠান জব করছে, মোটা অঙ্কের স্যালারি পাচ্ছে। মেয়েটা ট্রমা কাটিয়ে উঠে এখন একটু সুন্দর করে লাইফটা গুছাতে শুরু করছে, আর এখনই আপনারা উঠে পড়ে লেগেছেন। এরকম কথা বললে আমার বাসায় আর আসবেন না। প্রতিবেশীর মুখটা কালো কুসকুসে হয়ে গেল। খুব রাগি রাগি চোখে উনি রেহনুমা বেগমের দিকে তাকিয়ে রইলেন, তারপর উঠে সোজা বেরিয়ে গেলেন বাসা থেকে। সমস্ত কথাই রাইসার কানে এসেছে। রাইসা এসে ওর মায়ের কোলে মাথা রেখে শুয়ে বলল, তুমি এত ভালো কেন মা? তোমরা আমাকে অনেক ভালোবাসো। যদিও সব মা বাবাই তাদের মেয়েকে অনেক ভালোবাসে, কিন্তু তোমরা সবসময় অনেক পজিটিভ চিন্তা ভাবনা করো। তোমরা সাপোর্ট না করলে হয়তো আমার জীবনটা অনেক দুঃখে কাটতো। পজিটিভ কিনা জানি না রে মা, কিন্তু তোর মনের অবস্থাটা তো আমি বুঝতেই পারি। থ্যাংক ইউ মা, আমাকে বোঝার জন্য। রাইসন মাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো কিছুক্ষণ। মায়ের গায়ের গন্ধে ওর ভিতরে এক ধরনের প্রশান্তি অনুভব করলো। রেহনুমা বেগম ছোট থেকে ভীষণভাবে আগলে রেখেছিলেন ওকে। কখনো কোনো রকম ছোট্ট বিষয় নিয়ে ওকে দুশ্চিন্তা করতে হয়নি। পরম আদর যত্নে বড় হওয়া মেয়েটা কিনা বিয়ে করে সংসার জীবনে সুখী হতে পারল না। রাইসা ভাবল, সুখী হয়নি তাও বলা উচিত না। বিয়ের প্রথম কয়েক বছর ভীষণ আনন্দে কেটেছে। মারুফ কখন অনন্যার সাথে সম্পর্ক জড়িয়েছে তা জানা নেই ওর। সত্যি বলতে মারুফের সাথে অনন্যাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখার পর থেকে ওর মারুফের প্রতি বিন্দুমাত্র সম্মান অবশিষ্ট আসছিল না। ঠিক এই কারণেই ও বাসা ছেড়ে চলে এসেছে। যদিও মনের ভিতর কোথাও একটা প্রত্যাশা ছিল মারুফের প্রতি। মারুফ যদি অনুতপ্ত হতো, যদি প্রচণ্ড ভালোবাসে ওকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করত, কিন্তু মারুফের উল্টো পথ অবলম্বন করেছে। বাড়ি ছেড়ে চলে আসার পরপরই সে অনন্যাকে নিয়ে আনন্দের সময় কাটাতে শুরু করে দিয়েছিল। যেন রাইসা চলে যাওয়াতে ওদের রাস্তাটা আরও পরিষ্কার হয়ে গেছে। শুধু তাই নয়, 5 মাসের মাথায় বিয়ে করেও ফেললো ওরা। সব কিছু মাঝে মাঝে অবিশ্বাস্য লাগে রাইসার কাছে। এখনও মাঝরাতে ঘুম ভেঙে গেলে মনে হয় বোধহয় সে তার আগের ঘরেই আছে, মারুফের সংসারে। একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে সে। অতীতকে মুক্তি দিয়েও কেন পুরোপুরি মুক্তি মিলল না? কেন মাঝে মাঝে পুরনো অভ্যাসের মাঝে মন রয়ে যায়? আর কতদিন লাগবে এই মুক্তি পেতে কে জানে। অফিস শেষ করে বের হতে রাইসা চমকে উঠল। অফিসের বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছে আদনান। রাইসাকে দেখে বলল, হাই, আপনি এখানে? এখানে একটা কাজ ছিল, দাঁড়ালাম, ভাবলাম যদি দেখা হয়ে যায় আপনার সাথে। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? এই বেশিক্ষণ না, 10-15 মিনিট হবে। আমাকে ফোন করতে পারতেন। আদনান মুচকি হেসে বলল, কফি? চলুন। আদনান হাতের ইশারা রাইসাকে হাঁটতে বলল। দুজনে পাশাপাশি হাঁটতে হাঁটতে অফিসের কাছে একটা কফি শপে চলে আসে। কাছের দরজা ঠেলে শপের ভিতরে ঢুকতেই কফির কড়া সুঘ্রাণ ভেসে আসলো নাকে। এই সুঘ্রাণ রাইসার খুবই পছন্দ। অনেক দিন সে কফি শপে আসে না। শেষবার বোধহয় এসেছিল মারুফের সঙ্গে। কোনার দিকের একটা টেবিলে এসে বসলো ওরা। আদনান জিজ্ঞেস করলো, সারাটা দিন কেমন কাটলো? কাজের চাপে। আঙ্কেল আন্টি কেমন আছেন? ভালো আছে। আপনাদের বাড়িতে সবাই ভালো আছে? বাড়িতে আজকে কথা হয়নি। ও আচ্ছা। আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি আসবে, অনেক মেঘ করেছে। হ্যাঁ, এখনই বৃষ্টি নামবে। তাহলে তো আপনাকে আটকাই ভুল করলাম। আরে না না, সমস্যা নেই। এমনিতেও আমি রাস্তায় থাকতেই বৃষ্টি নামতো। বৃষ্টি থামলে তারপর বাসায় যাব। তাহলে আমরা আজকে একসঙ্গে বৃষ্টি দেখব। রাইসা চমকে উঠল। একই সাথে অজানা আতঙ্ক চেপে ধরল ওকে। আদনানের সাথে বারবার দেখা হওয়া কিংবা ধীরে ধীরে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যাওয়া, সেটা ওর জন্য ভালো হবে নাকি খারাপ বুঝতে পারছে না।
দুজনের মাঝে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু এই বয়সে কি শুধুমাত্র সম্পর্ক বন্ধুত্বেই থেমে থাকে? বন্ধুত্ব থাকলে রাইসার কোনো সমস্যা নেই, কিন্তু আদনানের দিক থেকে কি চিন্তাভাবনা সেটা তোর জানা দরকার। সেও কি রাইসাকে কেবল বন্ধুই ভাবছে? আদনান জিজ্ঞেস করলো, কি ভাবছেন এত? বাসায় যেতে পারলেন না বলে কি মন খারাপ হয়ে গেল? না, কফি শপের ভিউটা অনেক সুন্দর, এখান থেকে বৃষ্টি দেখতে ভালো লাগবে। কি অর্ডার করব? কিছু খাবেন? না না, শুধু কফি। এখন তো নাস্তা খাওয়ার সময়, কিছু একটা অর্ডার করি? আপনার ইচ্ছে, না করলেও কোনো সমস্যা ছিল না। আচ্ছা, ওকে। আদনান উঠে কাউন্টারে চলে গেল। আবারও ফিরে এলো মুহূর্তেই। জিজ্ঞেস করলো, ভ্যানিলা পছন্দ নাকি চকলেট? ভ্যানিলা। এবার আদনান ফিরে এলো ভ্যানিলা ফ্লেভারের 2 স্লাইস কেক নিয়ে। কেকটা দেখতে খুবই সুন্দর, দেখেই খেতে ইচ্ছে করছে। রাইসার মনটা অসম্ভব ভালো হয়ে গেল। সামান্য একটু কেক মুখে দিয়েছে, মুহূর্তে যেন সেটা মিলিয়ে গেল মুখের ভিতর। অনেক মজাদার ছিল কেকটা। রাইসা বলল, অনেক মজা তো। এত সুন্দর কেক খেয়ে মনটা এমনিতে পুরপুরে হয়ে গেছে। এমন সময় জুপ করে নামলো বৃষ্টি। কফি শপের ভিতরে বসে বাহিরের বৃষ্টি উপভোগ করতে লাগলো ওরা। নাকে ভেসে আসে কফির ঘ্রাণ, আর কাছের দেওয়ালের উপর টুপ টুপ করে পড়ছে বৃষ্টির ফোঁটা। অসম্ভব ভালো লাগায় মনটা ভরে যাচ্ছে। আদনান চুপচাপে চেয়ারে হেলান দিয়ে বৃষ্টি দেখছিল। কেউই কোনো কথা বলছে না। কেকটা শেষ হয়ে গেছে। বসে থাকতে ভালোই লাগছে রাইসার কাছে। অনেকক্ষণ পর আদনান বলল, বৃষ্টির একটা অদ্ভুত পাওয়ার আছে। কখনো বৃষ্টি আপনার মনটাকে বেশি ভালো করে দিবে, আবার কখনো আপনাকে বেশি বিষণ্ণ করে ফেলবে। আপনার এখন কোনটা হচ্ছে? প্রথমটা। ভালো। আপনার? আমারও প্রথমটা। যাক বাবা, বাঁচলাম। আমি তো ভেবেছিলাম আপনার দ্বিতীয়টা। হেসে ফেলল রাইসা। ওর হাসি দেখে আদনানও মৃদু হাসল। আদনান বলল, চলুন কফি নিয়ে আসি। একসাথেই উঠল ওরা। কাউন্টারের সামনে এসে দাঁড়ালো। পুরো কফি শপে শুধু 4 জন মানুষ। ওরা দুজন আর বাকি দুজন একদম অন্য একটা কর্নারে। এমন জুম বৃষ্টির মধ্যে নিরিবিলি কফি শপে বসে থাকতেও ভীষণ ভালো লাগছে। রাইসা হঠাৎই বলল, থ্যাংক ইউ। ওয়েলকাম। যদিও জানি না কেন ধন্যবাদটা পেলাম। কফির দাওয়াতের জন্য। এখানে এসে মনটা আমার ভালো হয়ে গেছে। তাহলে কি আমি মাঝে মাঝে আপনাকে কফির দাওয়াত দিব? দিতেই পারেন। আমি তো আপনাকে বোধহয় আমার ফোন নাম্বারটাই দেইনি। না, প্রয়োজন মনে করলে দিতে পারেন। আপাতত প্রয়োজন মনে করছি না। ওকে। আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। ভিজবেন নাকি? আমার বৃষ্টিতে ভিজলে জ্বর হয়। এই মুহূর্তে অসুস্থ হলে অফিসে ঝামেলায় পড়ব। আমার হাতে অনেকগুলো কাজের প্রেশার। আদনান আর কিছু বলল না। কথাটা রাইসা ইচ্ছে করে বলেছে যাতে ওর সামনে ভিজতে না হয়। কারণ আদনানের সঙ্গে সে এতটাও ক্লোজ হয়ে যায়নি যে ওর সাথে ভিজতে ভালো লাগবে, বরং সংকোচ লাগবে রাইসার। কফি হাতে নিয়ে ওরা টেবিলে ফিরল। রাইসা জিজ্ঞেস করলো, আমার অফিস চেঞ্জ হয়েছে, এটা আপনি কিভাবে জানলেন? আপনার প্রোফাইলে দেওয়া ছিল। হো মাই গড, আপনি কত কিছু চেক করে দেখেন। হাসি শুরু করে দিল আদনান। কফিটা শেষ করতে করতে বৃষ্টি প্রায় থেমে গেল। রাইসা বলল, আমি তাহলে উঠি। অবশ্যই, বাসার দিকেই তো যাবেন? জি, বৃষ্টির পরে হাঁটতে ভালো লাগে। আমার সঙ্গে হাঁটবেন? নিঃসংকোচে কথাটা বলে ফেলল রাইসা। আদনান খানিকটা চমকে উঠে মাথা ঝাঁকালো। তারপর ওরা একসঙ্গে বেরিয়ে এলো রাস্তায়। অল্প কিছুক্ষণের বৃষ্টিতে রাস্তা খুবই সুন্দর ভিজে গেছে। মৃদুমন্দ বাতাস বইছে। এখনও সন্ধ্যা হয়নি, তবে বৃষ্টির কারণে যেন একটু তাড়াতাড়ি রাত নেমেছে। অন্ধকার চারপাশে। ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে রাইসা বলল, আপনাকে একটা কথা বলতে চাই। জি বলুন। আমার ডিভোর্স হয়েছে কয়েক মাস আগে। আদনানের দিকে তাকায়নি রাইসা, তাই বলতে পারছে না আদনানের রিয়াকশান কি হতে পারে। সে হাঁটা বন্ধ করেনি। আগের মতোই স্বাভাবিক ভঙ্গিতে রাইসার সাথে হাঁটছে। রাইসা ভেবেছিল কথাটা শোনার পর আদনান হয়তো হাঁটা বন্ধ করে থমকে দাঁড়াবে, কিন্তু না, ও রাইসার সাথে পায়ে পা মিলিয়ে হাঁটছে। রাইসা নিজেই বলল, ডিভোর্সের আগে 3 বছরের সুন্দর সংসার ছিল আমাদের। শান্তিপূর্ণ স্ত্রী ছিলাম আমি। আমার অজান্তেই আমার স্বামী একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছিল, এবং সেটা আমি জানতে পারি সরাসরি বাসায় গিয়ে। দুজনকে একসাথেই দেখেছিলাম। 3 বছরের বিশ্বাস আর ভালোবাসা সব সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে। আমি ওর কোনো কথাও শুনতে চাইনি। সোজা বের হয়ে এসেছি বাসা থেকে। আদনান খুব স্বাভাবিক কণ্ঠে বলল, স্যালুট। কজন এমন পারে তা জানি না, হয়তো অনেকে মেনে নিয়ে সংসার করে, কিন্তু আমি আমার স্বামীকে কথা বলার সুযোগ দেইনি। অবশ্য তার মাঝেও আমি কোনো অনুশোচনা দেখিনি। আশ্চর্য হচ্ছে এখানেই, ডিভোর্সের পর সে কি বিয়ে করে ফেলেছে? হ্যাঁ, যেদিন সেকেন্ড টাইম আপনার আর আমার দেখা হলো,
ও মাই গড, আই এম সো সরি। সেদিন আপনি পড়ে আমার সাথে খুব স্বাভাবিক আচরণ করেছিলেন। হ্যাঁ, কারণ আমি ততক্ষণে স্বাভাবিক হয়ে গিয়েছিলাম। আপনি কি কষ্ট পেয়ে প্যানিক করেছিলেন? একদম নয়, বরং আমার নিজের প্রতি রাগ হচ্ছিল। শুধু মনে হচ্ছিল এরকম একটা মানুষকে আমি কিভাবে বিশ্বাস করেছিলাম। নিজের উপরই রাগ হয়েছিল। ঠিক কী কারণে এরকম একটা মানুষকে আমি এত বছর ভালোবেসে গেছি। সেই রাত থেকে আমার সব মিলিয়ে হঠাৎ করে এত খারাপ লাগছিল। আর প্রথমবার যেদিন আপনার সঙ্গে আমার দেখা হলো, আমার যদিও মনে নেই আপনি আমাকে দেখেছিলেন। সেদিন সিনেমা হলে ওকে ওই মেয়েটার সঙ্গে দেখেছিলাম। ওই দিন ছিল আমাদের ডিভোর্সের পরের একটা না হওয়া বিবাহবার্ষিকী। অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল, তাই একা একা গিয়েছিলাম মুভি দেখতে, যাতে কিছুটা সময় এসবের হাত থেকে মুক্তি পাই। কিন্তু হল থেকে বের হওয়ার সময় ওদেরকে একসঙ্গে দেখি। যে অ্যানিভার্সারিগুলো আমরা একসঙ্গে সুন্দর মোমেন্ট ক্রিয়েট করে কাটিয়েছি, সেই দিনটা নিজের প্রেমিকাকে নিয়ে মুভি দেখতে যাওয়া আপনার কাছ থেকে কেমন লাগে? সেও হয়তো আপনাকে বলে থাকার জন্য ওনাকে নিয়ে গিয়েছিল। একা যেতে পারতো, তাই বলে প্রেমিকাকে নিয়ে? ওই প্রেমিকার জন্যই তো আপনি তাকে ছেড়ে দিয়েছেন, তাই সে প্রেমিকাকে নিয়েই গেছে। তার হয়তো লজ্জাবোধ বলে কিছু নেই, এটাই আসল কারণ। কিন্তু আপনি কেন ওর পক্ষ নিচ্ছেন? আমি ওনার পক্ষ কোথায় নিলাম? কারো অন্যায় সম্পর্কে বলাটা কি তার পক্ষ নেওয়া? সরি যদি ভুল বুঝে থাকি। ইটস ওকে। কয়েক সেকেন্ড দুজনেই চুপচাপ রাইসা একটা রিক্সা ডাকলো। আদনানের সামনে থাকতে অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে আদনান এরপর ওর সঙ্গে যোগাযোগ করবে না, বা করলেও এড়িয়ে চলতে চাইবে। সে যদি বন্ধুত্বের দাবি নিয়ে এসে দাঁড়ায় তাতে আপত্তি থাকবে না ওর। আর যদি সে দূরে সরে যায়, এটাই হবে ওর সঙ্গে শেষ দেখা। রাইসা মুখোমুখি দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আদনানের মুখের দিকে তাকিয়ে রইল। ওর চোখ দেখে আদনান কি বুঝলো জানে না, তবে আদনানের চোখের দিকে তাকাতে গিয়ে ওর বুকের ভিতর কেমন যেন করে উঠল। এই অনুভূতি রাইসার চেনা, তাই সে আর এক মুহূর্ত দেরি করলো না। ভালো থাকবেন বলে রিকশায় দ্রুত উঠে চলে এলো সেখান থেকে। কোনো এক অজানা কারণে ওর গাল বেয়ে গড়িয়ে পড়ছে পানি। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে দ্বিতীয় সংসার। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট